সবাই তাকে ট্রাক ড্রাইভার ভেবে উপহাস করছিল। সেই উকিলের ঔদ্ধত্য চূর্ণ করেছিল। এরপর যা ঘটল তা সবাইকে হতবাক করে দিল। বন্ধুরা, এটি মধ্যপ্রদেশের ইন্দোরের এক ব্যস্ত সকালের গল্প। শহরের রাস্তাগুলো যানবাহনে মুখরিত ছিল। মানুষজন ব্যস্তভাবে ছোটাছুটি করছিল, আর আদালত ভবনের বাইরে নিজেদের কাজে ব্যস্ত একদল লোক জড়ো হয়েছিল। সেই ভিড়ের মধ্যে একটি পুরনো পরিষ্কার ট্রাক ধীরে ধীরে এসে থামল। ট্রাক থেকে প্রায় ২৪ বছর বয়সী লম্বা, ফর্সা, সুদর্শন ও সুঠাম দেহের এক যুবক নেমে এলো। তার পরনে ছিল একজন সাধারণ ট্রাক ড্রাইভারের মতো খাকি শার্ট, কিছুটা বিবর্ণ উত্তরীয় এবং পুরনো জুতো। যে কেউ তাকে একজন সাধারণ ট্রাক ড্রাইভার বলেই মনে করত, কিন্তু তার মুখে ছিল এক অসাধারণ আত্মবিশ্বাস, আর চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। তার নাম ছিল আরিয়ান চৌহান। আরিয়ান ট্রাকের দরজা বন্ধ করে চারপাশে একবার চোখ বুলিয়ে আদালত ভবনের দিকে এগিয়ে গেল। সে কোনো রকম ভয়ের চিহ্ন ছাড়াই ধীরে ধীরে প্রধান ফটকের দিকে হেঁটে গেল। সেখানে দাঁড়িয়ে থাকা কয়েকজন লোক তাকে দেখে হাসল। কেউ একজন বলল, মনে হচ্ছে আজ একজন ট্রাক ড্রাইভারও তার মামলা লড়তে আদালতে এসেছে। আরেকজন হেসে বলল, আগে ঠিকমতো গাড়ি চালাতে শেখো, তারপর আদালতে ন্যায় বিচার চাইতে এসো। সবাই হো হো করে হেসে উঠল, কিন্তু আরিয়ান কারো দিকে ফিরেও তাকালো না। তার মুখে রাগ বা অসম্মান কিছুই ছিল না। ঠিক তখনই আদালতের সিঁড়ি দিয়ে এক সুন্দরী মেয়ে নেমে এলো। তার পরনে ছিল একটি সুন্দর সাদা স্যুট, হাতে আইনের বই, আর তার মুখে স্পষ্ট আত্মবিশ্বাস ফুটে উঠেছিল। সে ছিল রিঙ্কি শর্মা। শহরের একটি নামকরা কলেজ থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে সে এখন একজন সিনিয়র আইনজীবীর অধীনে ইন্টার্নশিপ করছিল। শিক্ষিত, বুদ্ধিমতী এবং সংস্কৃতিবান হওয়া সত্ত্বেও তার একটি দুর্বলতা ছিল। সে প্রায়ই মানুষের পোশাক এবং সামাজিক অবস্থান দেখে তাদের বিচার করার ভুল করত। আরিয়ানের ওপর চোখ পড়তেই রিঙ্কির মুখে হাসি ফুটে উঠল। পাশে দাঁড়িয়ে থাকা তার বান্ধবীকে সে মৃদুস্বরে বলল, দেখো, আজকাল ট্রাক ড্রাইভাররাও সোজা আদালতে যাচ্ছে। মনে হচ্ছে সিনেমার প্রভাবটা কাজ করছে। তার বান্ধবী হেসে উঠল এবং তারা দুজনেই কিছুক্ষণ আরিয়ানের দিকে তাকিয়ে হাসল। আরিয়ান তাদের কথোপকথন পরিষ্কার শুনতে পাচ্ছিল, কিন্তু সে শুধু হালকা হেসে কিছু না বলেই এগিয়ে গেল। তার শান্ত স্বভাব সত্ত্বেও সে সম্পর্কে কারো কোনো ধারণা ছিল না। আদালতের ভেতরে একটি বহুল আলোচিত জমি বিবাদের শুনানি চলছিল। শহরের শীর্ষস্থানীয় আইনজীবী, সাংবাদিক এবং অনেক প্রভাবশালী ব্যক্তি উপস্থিত ছিলেন। ঠিক তখনই একজন গর্বিত ও সুপরিচিত আইনজীবী দ্রুতগতিতে প্রবেশ করলেন। তিনি তার তীক্ষ্ণ বুদ্ধির জন্য ততটা পরিচিত ছিলেন না, যতটা পরিচিত ছিলেন মানুষকে ছোট করার অভ্যাসের জন্য। তিনি আরিয়ানের দিকে তাকিয়ে উচ্চস্বরে বললেন, এই ভাই, ট্রাক পার্কিং তো বাইরে, আদালতের ভেতরে আপনার মালপত্র নামানোর চেষ্টা করবেন না। পুরো হলো হাসিতে ফেটে পড়ল। আরিয়ান আইনজীবীর দিকে তাকিয়ে নম্রভাবে বলল, স্যার, সবাইকে তার পোশাক দেখে বিচার করা যায় না। কখনো কখনো সময়ের সাথে সাথে সত্য প্রকাশিত হয়। আইনজীবী উচ্চস্বরে হেসে বললেন, তুমি আমাকে জ্ঞান দিতে আসবে? আগে নিজের অবস্থান বিবেচনা করো, তারপর বড় কর্তাদের সাথে কথা বলো। এ কথা শুনে সেখানে উপস্থিত অনেকেই আবার হাসতে শুরু করল। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা রিঙ্কি কিছুই বলল না। সে শুধু হালকা হাসল। সে আমার সাথে এই সবকিছু দেখছিল। কিছুক্ষণ পর আদালতের কার্যক্রম শুরু হলো। প্রায় ৩৩ বছর বয়সী তরুণ বিচারক তার চেয়ারে বসলেন। তিনি তার সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর দিকে তাকালেন এবং হঠাৎ তার দৃষ্টি আরিয়ানের উপর পড়ল। তার খাকি ইউনিফর্ম দেখে তিনি সামান্য ব্যঙ্গ করে বললেন, আজ আদালতে ট্রাক চালকরা এসেছে। আশা করি তারা এখানে ট্রাফিক নিয়মকানুন বোঝাতে আসেনি। আদালত কক্ষ আবার হাসিতে ফেটে পড়ল। আরিয়ান মাথা নত করে শুধু বলল, মাননীয় আদালত, আমি এখানে আমার কর্তব্য পালন করতে এসেছি। বিচারক তার কথাকে গুরুত্ব না দিয়ে পরবর্তী কার্যক্রম চালিয়ে গেলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে আদালত কক্ষের বাইরে হঠাৎ কিছু একটা ঘটল, যার ফলে পুরো চত্বরটি উত্তেজিত হয়ে উঠল। সবাই একে অপরের দিকে তাকালো। কয়েকজন পুলিশ কর্মকর্তা দ্রুত প্রধান ফটকের দিকে এগিয়ে যাচ্ছিলেন। ভেতরে থাকা সকলের মুখ উত্তেজনায় ভরে গিয়েছিল। কি ঘটতে চলেছে
এটা কেউই বুঝতে পারছিল না, কিন্তু আরিয়ানের মুখ শান্ত ছিল, যেন সে আগে থেকেই সবকিছু জানত। আদালত কক্ষের বাইরের এই আকস্মিক শোরগোল সকলের দৃষ্টি আকর্ষণ করল। কয়েকজন পুলিশ দ্রুত প্রধান ফটকের দিকে দৌড়াচ্ছিল। সাংবাদিকরা তাদের ক্যামেরা নিয়ে ছুটে বেরিয়ে এলেন এবং মানুষের ভিড়ও সেই দিকে এগোতে শুরু করল। ভেতরে থাকা বিচারকও এক মুহূর্তের জন্য কার্যক্রম থামিয়ে দিলেন। সবাই ভাবল হয়তো কোনো বড় অপরাধী ধরা পড়েছে বা কোনো ভিআইপি এসেছেন, কিন্তু এদের মধ্যে কেবল আরিয়ান চৌহানের মধ্যেই কোনো উদ্বেগের চিহ্ন ছিল না। সে সেখানে শান্তভাবে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। রিঙ্কি শর্মা কৌতূহলবশত বাইরে উকি দেওয়ার চেষ্টা করল। সে তার সিনিয়র উকিলকে জিজ্ঞেস করল, স্যার, বাইরে কি হচ্ছে? সিনিয়র উকিল কাঁধ ঝাঁকিয়ে বললেন, জানি না, তবে মনে হচ্ছে একটা বড় মামলা হয়েছে। ঠিক তখনই সেই উদ্ধত উকিল হেসে বললেন, সে যেই হোক না কেন, এই ট্রাক ড্রাইভারের চেয়ে বড় হতে পারে না। মনে হচ্ছে সে ভুল করে আদালতে ঢুকে পড়েছে। তার কথায় আবার হাসি পেল। রিঙ্কি হালকা হাসল, তবে এবার আরিয়ানের নীরবতা তার কাছে অদ্ভুত লাগল। আরিয়ান কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে কাছের একটি বেঞ্চে বসে পড়ল। সে পকেট থেকে একটি ছোট জলের বোতল বের করে ধীরে সুস্থে জল খেতে লাগলো। তার মুখে দুঃখ বা রাগ কিছুই। এটা দেখে আদালতের একজন বয়স্ক কর্মচারী মৃদুস্বরে বললেন, বাবা, লোকে যা বলুক না কেন, তোমাকে দেখে খুব ধৈর্যশীল মানুষ বলে মনে হচ্ছে। আরিয়ান শ্রদ্ধাপূর্ণ হাসি হেসে উত্তর দিল, চাচা, যে নিজেকে চেনে সে অন্যের কথায় কান দেয় না। ঠিক তখনই আদালতের কার্যক্রম বিচারক পরের নথিটি তুলে নিয়ে সেই একই জমি বিবাদের মামলার শুনানি শুরু করলেন। দাম্ভিক উকিলটি বড় বড় আইনি ঘোষণা দিতে শুরু করল। সে বারবার গলা চড়াচ্ছিল এবং প্রতিপক্ষকে ছোট করার চেষ্টা করছিল। তার যুক্তিগুলো অনেককে মুগ্ধ করছিল, কিন্তু আরিয়ান বারবার মনোযোগ দিয়ে তার কথা শুনছিল, যেন সে আইনের প্রতিটি খুঁটিনাটি বোঝে। এই বিষয়টি রিঙ্কির নজর এড়ায়নি। কিছুক্ষণ পর দাম্ভিক উকিলটি হঠাৎ আরিয়ানের দিকে তাকিয়ে তাকে বিদ্রূপ করে বলল, এই ভাই, এত মনোযোগ দিয়ে কি শুনছ? এগুলো কোনো ট্রাকের ইঞ্জিন নয় যে তুমি খুলে সব বুঝতে পারবে। আদালতে আবার হাসির রোল উঠল। এবার বিচারক হাসলেন, কিন্তু আরিয়ান শান্ত কণ্ঠে শুধু এইটুকু বলল, জ্ঞান কোনো একটি পেশার একচেটিয়া অধিকার নয় মহাশয়। একজন শিক্ষার্থী সব জায়গা থেকেই শেখে। তার কণ্ঠে এতটাই আত্মবিশ্বাস ছিল যে পুরো হলো মুহূর্তের জন্য নীরব হয়ে গেল। প্রথমবারের মতো রিঙ্কি আরিয়ানকে মনোযোগ দিয়ে দেখতে শুরু করল। সে বুঝতে পারল যে এই যুবকটিকে দেখতে যতই সরল মনে হোক না কেন, তার কথাগুলো সে মনে মনে ভাবল, সে যদি সত্যিই শুধু একজন ট্রাক ড্রাইভার হয় তাহলে তার এত পরিণত মন কি করে থাকতে পারে। কিন্তু পরমুহূর্তেই সে চিন্তাটা ঝেড়ে ফেলে আবার কার্যক্রম দেখতে লাগল। সে তখনও নিশ্চিত ছিল যে আরিয়ান একজন সাধারণ ট্রাক ড্রাইভার মাত্র। ঠিক সেই মুহূর্তে আদালত ভবনের বাইরে কয়েকটি বিলাসবহুল গাড়ি এসে থামল। কিছু বিশিষ্ট শিল্পপতি ও প্রশাসনিক কর্মকর্তা গাড়িগুলো থেকে নেমে ভেতরে প্রবেশ করতে শুরু করলেন। আজ কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি সাক্ষ্য দিতে চলেছেন, এই গুঞ্জনে পুরো চত্বরটা মুখরিত হয়ে উঠল। সাংবাদিকরা তাদের ক্যামেরা অনবরত চালু রেখে দাঁড়িয়েছিল। দাম্ভিক উকিলটি গর্বের সাথে হাসল, এই ভেবে যে এই সব কিছুই তার প্রভাবের ফল। সে রিঙ্কিকে বলল, দেখো, বড় লোকেরা এভাবেই আচরণ করে। ট্রাক ড্রাইভারদের জগৎ আলাদা, আর আইনের জগৎও। কিন্তু এবার তার দৃষ্টি অজান্তেই আরিয়ানের দিকে চলে গেল। সে স্থির হয়ে বসেছিল, যেন তার কোনো তাড়া নেই। তার চোখে কোনো অস্থিরতা বা হীনমন্যতা ছিল না। মনে হচ্ছিল যেন সে সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছে। প্রথমবারের মতো রিঙ্কির মনে সামান্য সন্দেহ জাগল যে এই যুবকটি হয়তো অন্য কিছু। ঠিক সেই মুহূর্তে আদালতের দরজা খুলে গেল এবং একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা দ্রুতগতিতে প্রবেশ করলেন। তিনি চারপাশে একবার চোখ বুলিয়ে নিলেন, তারপর তার দৃষ্টি সরাসরি আরিয়ান চৌহানের উপর পড়ল। কর্মকর্তার মুখে
তিনি সঙ্গে সঙ্গে হাতে টুপি তুলে নিয়ে আরিয়ানের দিকে শ্রদ্ধার সাথে হাঁটতে শুরু করলেন। বিচারক, উকিল, রিঙ্কি এবং আদালতের সবাই এই দৃশ্য দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। এত উচ্চপদস্থ একজন কর্মকর্তা কেন একজন সাধারণ চেহারার ট্রাক চালককে এত সম্মান দেখাচ্ছেন তা কেউই বুঝতে পারছিল না। পুরো আদালত কক্ষ নিস্তব্ধ হয়ে গেল। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা দ্রুত আরিয়ান চৌহানের দিকে এগিয়ে গেলেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে স্যালুট করার পরিবর্তে তিনি কেবল সামান্য মাথা নত করে বললেন, স্যার, আপনি ঠিক সময়ে এসেছেন। তার কণ্ঠে এতটাই শ্রদ্ধা ছিল যে উপস্থিত সবাই মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। কিন্তু কেউ কিছু বোঝার আগেই আরিয়ান খুব স্বাভাবিক স্বরে বলল, অফিসার, এখন আমাকে স্যার বলবেন না, সঠিক সময় আসুক। এখন আমি এখানে একজন সাধারণ নাগরিক মাত্র। পুলিশ কর্মকর্তা সঙ্গে সঙ্গে নিজেকে শুধরে নিয়ে বললেন, আপনার যা ইচ্ছা। এই বলে তিনি পিছিয়ে গেলেন এবং আর কোন মন্তব্য না করে আদালত কক্ষের পেছনের দিকে গিয়ে দাঁড়ালেন। এই দৃশ্য দেখে গর্বিত আইনজীবীর মুখের হাসি মুহূর্তের জন্য উধাও হয়ে গেল। তিনি ভাবলেন, কর্মকর্তা হয়তো কিছু ভুল বুঝেছেন। তিনি আলতোভাবে রিঙ্কির দিকে তাকিয়ে বললেন, মনে হচ্ছে আজকাল পুলিশ কর্মকর্তারাও যে কাউকে সম্মান দেখাচ্ছেন। এবার রিঙ্কি কোনো উত্তর দিল না। তার চোখ আরিয়ানের ওপর স্থির ছিল। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা কেন একজন সাধারণ ট্রাক চালককে এত সম্মান দিচ্ছেন তা তিনি বুঝতে পারছিলেন না। তার মনে প্রশ্নের ঝড় বয়ে গেল। প্রথমবারের মতো তার নিজের কথা মনে পড়ল। আদালতের বাইরে যখন তিনি আরিয়ানকে উপহাস করেছিলেন, কিন্তু তিনি নিজেকে বোঝালেন যে সম্ভবত এটা শুধুই একটা কাকতালীয় ঘটনা। এদিকে বিচারকও পুরো ঘটনাটি সতর্কভাবে নিজের চেয়ারে বসে তিনি সামান্য ব্যঙ্গ করে বললেন, মনে হচ্ছে আজকাল ট্রাক চালকদের বেশ সুনাম হচ্ছে। আদালতের কিছু লোক আবার হেসে উঠল, কিন্তু এবারের হাসি আগের মতো অত জোরালো ছিল না। অনেকেই এখন সন্দেহ করতে শুরু করল যে এই যুবকটি আসলেই কোনো সাধারণ মানুষ নয়। উদ্ধত আইনজীবী বারবার নিজের কৃতিত্বের তালিকা করে তার যুক্তি চালিয়ে গেল। সে বলল, মাননীয় আদালত, এই শহরের কোনো মামলাই আমার বিরুদ্ধে জিততে পারবে না। আইনের প্রতিটি ধারা আমার হাতের মুঠোয়। তার মুখে ঔদ্ধত্য স্পষ্ট ফুটে উঠেছিল। সে বারবার তার দামি স্যুটের হাতা ঠিক করছিল এবং লোকজনের দিকে এমনভাবে হাসছিল যেন আদালতটি তারই। তার কথায় আত্মবিশ্বাসের চেয়ে ঔদ্ধত্যই বেশি ছিল। আরিয়ান নীরব রইল। সে সবকিছু শুনছিল। তার মুখমণ্ডল শান্ত ছিল। হঠাৎ সে তার ডায়েরিটা বের করে তাতে কিছু লিখতে শুরু করল। দূর থেকে দেখতে থাকা রিঙ্কি অবাক হয়ে গেল। সে ভাবছিল, একজন ট্রাক ড্রাইভার কেন এত যত্ন করে আদালতের কার্যবিবরণী লিখে রাখছে? আইনের প্রতি তার কি এতটাই আগ্রহ? এখন তার মন আরিয়ানের সম্পর্কে আরও জানার জন্য অনবরত ছটফট করছিল। কিছুক্ষণ পর একজন সাক্ষীকে আদালতে ডাকা হলো। সাক্ষী ভয়ে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর পাল্টে ফেলল। দাম্ভিক উকিলটি মুচকি হাসল, ভাবল মামলাটা এবার পুরোপুরি তার পক্ষে চলে এসেছে। কিন্তু তারপর আরিয়ান চুপিসারে তার পাশে বসা বয়স্ক কর্মচারীটিকে বলল যে, সাক্ষীকে যদি জিজ্ঞাসা করা হয় ঘটনার সময় বিদ্যুৎ ছিল কিনা, তাহলে তার পুরো বক্তব্যই পাল্টে যাবে। বয়স্ক কর্মচারীটি সে বিশ্বাসই করতে পারছিল না যে আরিয়ান এত ছোট একটা বিবরণ থেকে এত বড় একটা আইনি সূত্র কিভাবে ধরে ফেলল। কাকতালীয়ভাবে বিপক্ষ আইনজীবীও প্রায় একই প্রশ্ন করলেন। প্রশ্নটি করা মাত্রই সাক্ষীটি ঘাবড়ে গিয়ে তার পুরো বক্তব্য পাল্টে ফেলল। আদালত কক্ষ হট্টগোলে ফেটে পড়ল। বিচারক হতবাক হয়ে গেলে। দাম্ভিক উকিলের মুখটা মলিন হয়ে গেল। রিঙ্কি সঙ্গে সঙ্গে আরিয়ানের দিকে তাকালো। সে বিশ্বাস করতে শুরু করেছিল যে এই যুবকটি শুধু একজন ট্রাক ড্রাইভার হতে পারে না। সে নিশ্চয়ই এমন কোনো গোপন রহস্য লুকিয়ে রেখেছে যা এখনো কেউ জানে না। শুনানি কিছুক্ষণের জন্য স্থগিত করা হলো। লোকজন চলে যেতে শুরু করল। দাম্ভিক উকিলটি তার অধস্তনদের ওপর রাগে চিৎকার করছিল। এদিকে রিঙ্কির চোখ বারবার আরিয়ানের ওপর পড়ছিল। ইচ্ছে থাকা সত্ত্বেও সে তার সাথে কথা বলার সাহস জোগাড় করতে পারছিল না। এরই মধ্যে আরিয়ান আদালতের ক্যান্টিনের দিকে
এগিয়ে গেল এবং সেখানে বসে থাকা ঝাড়ুদার ও পিয়নের সাথে একজন সাধারণ মানুষের মতো চা খেতে শুরু করল। তার আচরণে কোনো ভান বা দাম্ভিকতা ছিল না। রিঙ্কি কিছুটা প্রথমবারের মতো সে উপলব্ধি করল যে প্রকৃত মত্ত পোশাক গাড়ি বা পথ দিয়ে মাপা যায় না, বরং আচরণ দিয়ে মাপা হয়। তার রসিকতার জন্য মনে সামান্য অনুশোচনা জাগল, কিন্তু সে তখনও আরিয়ানের আসল পরিচয় জানত না। এদিকে আদালতের বাইরে কিছু লোক নিজেদের মধ্যে ফিসফিস করে একটি নামটা শুনে একজন পুলিশ অফিসারের মুখ বদলে গেল। মনে হচ্ছিল যেন রহস্যটা ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে, যা পুরো শহরের গতিপথ বদলে দেবে। দুপুরের খাবারের পর আদালতের কার্যক্রম আবার শুরু হতে যাচ্ছিল। চত্বরটা আগের মতোই সরগরম ছিল, কিন্তু পরিবেশটা বদলে গিয়েছিল। যারা আরিয়ান চৌহানকে একজন সাধারণ ট্রাক ড্রাইভার ভেবে উপহাস করত, তারাই এখন গোপনে তার দিকে তাকাচ্ছিল। কারো মুখে ছিল কৌতূহল, কারো মুখে ভয়, আর অন্যরা ভাবছিল এই যুবকটি আসলে কি? সে ক্যান্টিনে চা শেষ করে খালি কাপটা তুলে কাউন্টারে রাখল, বয়স্ক কর্মচারীটিকে ধন্যবাদ জানিয়ে হাসি মুখে আদালতের দিকে ফিরে গেল। রিঙ্কি শর্মা দূর থেকে এই দৃশ্যটা দেখছিল। সে বুঝতে পারল যে এত অপমানের পরেও আরিয়ানের আচরণে গর্ব, রাগ বা প্রতিশোধের কোনো চিহ্নই। সে মনে মনে ভাবল, আমি যদি ওর জায়গায় থাকতাম তাহলে এতক্ষণে হয়তো সবাইকে উচিত শিক্ষা দিতাম। কিন্তু এই মানুষটা আলাদা, খুবই আলাদা। এই প্রথমবার সে তার সকালের হাসি ঠাট্টার জন্য লজ্জিত বোধ করল। সে বুঝতে পারল যে পোশাক দেখে মানুষকে বিচার করে সে এক গুরুতর ভুল করেছে। এদিকে সেই দাম্ভিক উকিলটি তখনও তার অধস্তনদের মধ্যে বড়াই করছিল। সে উচ্চস্বরে বলল, কিছু লোক দু একটা জ্ঞানগর্ভ মন্তব্য করে আর লোকে ভাবে তারা বিরাট পণ্ডিত। আদালতে মেধাটাই আসল, ট্রাকটা নয়। তার অধস্তনরা তার কথায় হেসে উঠল। সে ইচ্ছাকৃতভাবে যথেষ্ট জোরে কথা বলল যাতে তার কথা আরিয়ানের কানে পৌঁছায়, কিন্তু এবারও আরিয়ান কোনো জবাব দিল না। সে শুধু হালকা হাসল, তার ফাইলটা খুলল এবং কিছু নোটের ওপর চোখ বুলাতে শুরু করল। এক মুহূর্ত পর বিচারক তার চেয়ারে ফিরে এলেন। আদালতের কার্যক্রম আবার শুরু হলো। একজন নতুন সাক্ষীকে হাজির করা হলো। সাক্ষী এতটাই ঘাবড়ে গিয়েছিল যে তার হাত কাঁপছিল। তার সামনে দাঁড়িয়ে থাকা দাম্ভিক আইনজীবী একের পর এক প্রশ্ন করতে শুরু করল। সাক্ষী বিভ্রান্ত হতে শুরু করল এবং বারবার তার বক্তব্য বদলাতে লাগল। আদালত কক্ষে সবার মনে হতে লাগল যে মামলাটি এবার পুরোপুরি তার আইনজীবীর পক্ষেই যাবে। বিচারক মনোযোগ দিয়ে শুনছিলেন। ঠিক তখনই সাক্ষীর পকেট থেকে এক টুকরো ছোট কাগজ পড়ে গেল। কেউ খেয়াল করেনি, কিন্তু আরিয়ানের তীক্ষ্ণ দৃষ্টিতে তা ধরা পড়ল। সে শান্তভাবে আদালতের কর্মচারীকে বলল, দয়া করে কাগজটা সাক্ষীকে দিন, হয়তো ভুলবশত পড়ে গেছে। কর্মচারী কাগজটা তুলে নেওয়ার সাথে সাথেই বিপক্ষ আইনজীবী সেটি দেখার অনুমতি চাইল। কাগজটা খোলার সাথে সাথেই আদালত কক্ষ নিস্তব্ধ হয়ে গেল। তাতে সেই একই তারিখ ও সময় লেখা ছিল যা সাক্ষী কিছুক্ষণ আগে আদালতে ভুলভাবে উপস্থাপন করছিল। তার মিথ্যাটা সঙ্গে সঙ্গে ফাঁস হয়ে গেল। দাম্ভিক উকিলের মুখটা মলিন হয়ে সে বুঝতেই পারছিল না কিভাবে এত সামান্য একটা ব্যাপার তার পুরো পরিকল্পনাটাই নষ্ট করে দিল। এদিকে বিচারক প্রথমবারের মতো আরিয়ানকে ভালো করে দেখলেন। তিনি বুঝতে পারলেন যে এই যুবকটি শুধু শান্তই নয়, বরং অত্যন্ত পর্যবেক্ষণশীল। রিঙ্কির চোখে এখন স্পষ্ট শ্রদ্ধা ফুটে উঠল। সে মনে মনে মেনে নিল যে এই লোকটি সাধারণ হতে পারে না। শুনানি আবার এক মুহূর্তের জন্য থেমে গেল। এবার রিঙ্কি সাহস সঞ্চয় করে ধীরে ধীরে আরিয়ানের দিকে এগিয়ে গেল। সে ইতস্তত করে বলল, আমার আপনাকে কিছু বলার আছে। আরিয়ান হেসে তার দিকে তাকালো। রিঙ্কি চোখ নামিয়ে বলল, আজ সকালে আমি আপনাকে নিয়ে মজা করেছিলাম। তার জন্য আমি সত্যিই দুঃখিত। আমি অজান্তেই আপনাকে ভুল বুঝেছিলাম। আরিয়ান সহজভাবে উত্তর দিল, ঠিক আছে, মানুষ প্রায়শই চোখ দিয়ে দেখে, হৃদয় দিয়ে নয়। ভুল ততক্ষণ ভুল নয় যতক্ষণ না তা থেকে কিছু শেখা যায়। তার কথা শুনে রিঙ্কির চোখ জলে ভরে গেল। এই প্রথম সে উপলব্ধি করল যে তার সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি শুধু শিক্ষিতই নয়,
একজন মহান মানুষও বটে। ঠিক সেই মুহূর্তে আরিয়ানের প্রতি তার মনে শ্রদ্ধার জন্ম হল। কিন্তু অন্যদিকে সেই উদ্ধত আইনজীবী দূর থেকে এই তার দলের সবচেয়ে সম্ভাবনাময় সদস্য বলে যাকে সে মনে করত, সেই রিঙ্কি যে একজন ট্রাক ড্রাইভারের মতো দেখতে যুবকের সাথে কথা বলছে, এই ব্যাপারটা সে ঘৃণা করছিল। সে প্রতিজ্ঞা করল যে আদালতে আরিয়ানকে এমনভাবে সবার সামনে অপমান করবে যে সে আর কখনো সেদিকে তাকাতে সাহস করবে না। তার কোনো ধারণাই ছিল না যে যে মানুষটিকে সে বারবার ছোট করার চেষ্টা করছিল, মাত্র কয়েক ঘন্টা পরেই সেই তার জীবনের সবচেয়ে বড় গর্বটা চূর্ণ বিচূর্ণ করে দেবে। পরের দিন সকালে ইন্দোর জেলা আদালত আগের চেয়েও বেশি ভিড়ে ঠাসা ছিল। শহরের অনেক নামিদামি আইনজীবী, সাংবাদিক এবং সাধারণ মানুষ একটিমাত্র কারণে আদালতে এসেছিলেন। ট্রাক ড্রাইভারের মতো পোশাক পরা সেই যুবকটি কে তা নিয়ে সারা শহরে কথা ছড়িয়ে পড়েছিল। এমনকি একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাও তাকে দেখে শ্রদ্ধায় মাথা নত করেছিলেন। সবাই তার পরিচয় জানতে চেয়েছিল। কিন্তু আরিয়ান চৌহান সেই পুরনো ট্রাকেই এসে পৌঁছালো। সেই একই খাকি শার্ট, সেই একই সাদামাটা পাগড়ি আর সেই একই শান্ত হাসি। মনে হচ্ছিল যেন পৃথিবীর কোনো কিছুই তার কাছে গুরুত্বপূর্ণ নয়। রিঙ্কি শর্মা আজ আদালতে পৌঁছে প্রথমে আরিয়ানকে খুঁজল। তাকে দেখা মাত্রই সে তার কাছে গিয়ে বলল, শুভ সকাল। আরিয়ানও শ্রদ্ধাপূর্ণ হাসি হেসে উত্তর দিল, শুভ সকাল রিঙ্কিজি, আশা করি আপনার আজকের দিনটা ভালো কাটবে। প্রথমবারের মতো রিঙ্কি উপলব্ধি করল যে একজন মানুষের আসল সৌন্দর্য তার পোশাকে নয়, বরং তার আচরণে নিহিত। সে মনে মনে ভাবতে লাগল যে যে মানুষটিকে সে প্রথম দিন হাসির পাত্র ভেবেছিল, সেই আজ তাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিচ্ছে। এদিকে এই সবকিছু দেখে অহংকারী উকিলটি ভেতরে ভেতরে জ্বলে যাচ্ছিল। সে পুরো আদালতের সামনে আরিয়ানকে অপমান করতে বদ্ধপরিকর ছিল। কার্যক্রম শুরু হতেই সে তার বক্তৃতার মাঝখানে ইচ্ছাকৃতভাবে আরিয়ানের দিকে আঙুল তুলে বলল, মাননীয় আদালত, আজকাল কিছু লোক দু একটা বই পড়েই নিজেদের আইনের বিশেষজ্ঞ মনে করে। ট্রাক চালকদের রাস্তায় থাকা উচিত, আদালতে নয়। তার কণ্ঠস্বর পুরো আদালত কক্ষে প্রতিধ্বনিত হল। কেউ কেউ হাসল, কিন্তু এবার অনেকেই চুপ। আরিয়ান বরাবরের মতোই কোনো জবাব দিল না। সে শুধু তার ডায়েরিটা বন্ধ করে শান্তভাবে সামনে তাকিয়ে রইল। তার এই নীরবতা উদ্ধত উকিলটিকে আরো বিরক্ত করল। সে উচ্চস্বরে বলল, তোমার যদি এতটুকুই জ্ঞান থাকে তবে এসো, আমার একটা প্রশ্নের উত্তর দাও। আদালত কক্ষে উপস্থিত সবাই উদ্বিগ্নভাবে আরিয়ানের দিকে তাকাল। রিঙ্কির মুখে উদ্বেগ স্পষ্ট দেখা যাচ্ছিল। সে ভয় পাচ্ছিল যে এটা হয়তো অপমানের এক নতুন ঢেউয়ের শুরু। বিচারক মৃদু হেসে বললেন, সামনের ব্যক্তি যদি ইচ্ছুক হন তবে আদালত কোনো আইনি আলোচনায় বাধা দেবে না। পরিবেশ হঠাৎ গম্ভীর হয়ে গেল। সবার চোখ আরিয়ানের দিকে। কয়েক সেকেন্ডের জন্য আদালতে সম্পূর্ণ নীরবতা নেমে এলো। তারপর আরিয়ান ধীরে ধীরে তার আসন থেকে উঠে দাঁড়ালো। সে অত্যন্ত নম্র স্বরে বলল, মাননীয় আদালত, আমি এখানে কারো সাথে তর্ক করতে আসিনি, কিন্তু যদি এটি ন্যায় ও সত্যের বিষয় হয় তবে আমার যা জ্ঞান আছে তা আমি অবশ্যই ভাগ করে নেব। দাম্ভিক আইনজীবীটি হাসল। সে নিশ্চিত ছিল যে একজন সাধারণ ট্রাক চালক তার প্রশ্নের উত্তর দিতে পারবে না। সে আইনের একটি জটিল ধারা সম্পর্কিত প্রশ্ন করল যা অনেক নতুন আইনজীবীকেও হতবাক করে দেয়। সকলের দৃষ্টি আরিয়ানের দিকে স্থির ছিল, কিন্তু আরিয়ান কোনো তাড়াহুড়ো না করে প্রথমে পুরো প্রশ্নটি পুনরাবৃত্তি করল। তারপর খুব সহজ ভাষায় তার উত্তর দিতে শুরু করল। সে শুধু ধারাটিই উল্লেখ করেনি, বরং এর সাথে সম্পর্কিত পূর্ববর্তী বিচারিক সিদ্ধান্তগুলোও উদ্ধৃত করেছে এবং কোন সঠিক পরিস্থিতিতে সেই ধারাটি প্রয়োগ করা হয় তা ব্যাখ্যা করেছে। পুরো সামনে বসে থাকা বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী একে অপরের দিকে তাকালেন। বিচারকও তার চেয়ারে সোজা হয়ে বসলেন এবং আরিয়ানের কথা মনোযোগ দিয়ে শুনতে লাগলেন। দাম্ভিক আইনজীবীটির মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু সে হাল ছাড়ল না। সে পরপর দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ কঠিন প্রশ্ন করল।
আশ্চর্যের বিষয় ছিল যে আরিয়ান প্রতিটি প্রশ্নের উত্তর বিনা দ্বিধায়, সম্পূর্ণ আত্মবিশ্বাস এবং আইনি তথ্যের ভিত্তিতে দিচ্ছিল। তার কণ্ঠে কোনো ঔদ্ধত্য বা কাউকে ছোট করার চেষ্টা ছিল না, ছিল কেবল সত্য আর জ্ঞান। আদালত কক্ষে ফিসফিসানি শুরু হলো। কেউ একজন বলল, সে ট্রাক ড্রাইভার হতে পারে না। আরেকজন বলল, সবচেয়ে অভিজ্ঞ আইনজীবীরাও এত গভীর আইন মনে রাখতে পারেন না। রিঙ্কির চোখ গর্ব আর শ্রদ্ধায় ভরে গেল। সে মনে মনে ভাবল, এই মানুষটিকে আমি কত ভুল বুঝেছিলাম। অন্যদিকে সেই উদ্ধত আইনজীবী প্রথমবারের মতো অসহায় বোধ করল। তার গর্ব ধীরে ধীরে ভেঙে পড়ছিল। কিন্তু তারপর হঠাৎ আদালতের প্রধান প্রবেশদ্বারে একটা শোরগোল শুরু হলো। কয়েকটি কালো সরকারি গাড়ি একসঙ্গে, তাদের সঙ্গে কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মী দ্রুত আদালতের দিকে এগোতে শুরু করলেন। তাদের দেখে আদালতের বাইরের পুলিশরা সঙ্গে সঙ্গে স্যালুট দিয়ে দাঁড়িয়ে গেল। পুরো চত্বরে নিস্তব্ধতা নেমে এলো। এমনকি বিচারকও তার চেয়ার থেকে উঠে মনে হচ্ছিল যেন সেই মুহূর্তটা এসে গেছে যখন আরিয়ান চৌহানের আসল পরিচয় সবার সামনে প্রকাশ পাবে। কিন্তু বাস্তবতা যে তাদের কল্পনার চেয়েও অনেক বেশি ভয়াবহ হতে চলেছে সে সম্পর্কে কারও কোনো ধারণাই ছিল না। আদালতের প্রধান প্রবেশদ্বারে হঠাৎ থেমে যাওয়া সরকারি গাড়িগুলো পুরো চত্বরের পরিবেশটাই পাল্টে দিল। নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গে সর্বোচ্চ সতর্ক হয়ে গেল এবং সবাইকে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিতে শুরু করল। মুহূর্তের মধ্যেই কালো স্যুট পরা বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আদালতে প্রবেশ করলেন। তাদের দেখে উপস্থিত বিশিষ্ট আইনজীবীরাও সম্মানের সঙ্গে উঠে দাঁড়ালেন। এমনকি বিচারকও তাদের অভিবাদন জানাতে নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। পুরো আদালত কক্ষে নিস্তব্ধতা নেমে এলো। সবার চোখ ছিল কর্মকর্তাদের দিকে, কিন্তু আশ্চর্যজনকভাবে তারা প্রবেশ করা মাত্রই তাদের দৃষ্টি সরাসরি আরিয়ান চৌহানের ওপর গিয়ে পড়ল। সবার নিঃশ্বাস থেমে গেল। সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা এগিয়ে এসে আরিয়ানকে শ্রদ্ধার সঙ্গে মাথা নত করে বললেন, স্যার, আমরা আশা করেছিলাম আপনি সময় মতো আসবেন। আপনার অনুমতি ছাড়া পরবর্তী কার্যক্রম শুরু করা যাবে না। আদালতে উপস্থিত সকলের মুখের অবিশ্বাস স্পষ্ট বোঝা যাচ্ছিল। সেই উদ্ধত উকিল, যে কিছুক্ষণ আগেও আরিয়ানকে উপহাস করছিল, সে এখন অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। এমনকি রিঙ্কিও বুঝতে পারছিল না এই যুবকটিকে, যার সামনে এত উচ্চপদস্থ কর্মকর্তাও সম্মান। আরিয়ান শান্তভাবে বলল, আমি শুরুতেই আপনাদের সবাইকে বলেছিলাম যে এই মুহূর্তে আমার কোনো বিশেষ সম্মানের প্রয়োজন নেই। আমি একজন সাধারণ নাগরিক মাত্র। আদালতের কার্যক্রম শেষ হোক। তার বিনয় দেখে কর্মকর্তারা সঙ্গে সঙ্গে পিছু হটল। বিচারকের মুখভাব বদলে গেল। তার সকালের নিজের কথা মনে পড়ে গেল, যখন তিনিও আরিয়ানের পোশাক নিয়ে বিদ্রূপ করেছিলেন। প্রথমবারের মতো তিনি উপলব্ধি করলেন যে তিনি একজন অপরিচিতকে শুধুমাত্র তার পোশাক দেখে বিচার করেছিলেন। উদ্ধত উকিল নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল। সে তখনও বিশ্বাস করতে পারছিল না যে তার সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি তার চেয়েও বেশি যোগ্য হতে পারে। সে বিরক্ত হয়ে বলল, মাননীয় আদালত, কোন ভিত্তিতে আপনারা এই সমস্ত সম্মান দিচ্ছেন? যদি এই লোকটি এতই গুরুত্বপূর্ণ হয় তবে তার পরিচয় প্রকাশ্যে প্রকাশ করুন। আদালতের লোকজনও এটাই জানতে চেয়েছিল। এখন সবার চোখ আরিয়ানের দিকে স্থির ছিল। কিন্তু আরিয়ান হেসে বলল, পরিচয় কথায় নয়, কাজে তৈরি হয়। সঠিক সময়ে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। রিঙ্কির চোখে এখন শ্রদ্ধার পাশাপাশি অপরাধ বোধেরও আভাস ছিল। সে মৃদুস্বরে বলল, আরিয়ানজি, আপনাকে প্রথমবার দেখেই আমার আপনার সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছিল। আজ আমি বুঝতে পেরেছি যে একজন মানুষের আসল পরিচয় তার পোশাক দিয়ে নয়, তার চরিত্র দিয়ে নির্ধারিত হয়। আরিয়ান তার দিকে তাকিয়ে হেসে উত্তর দিল, সবাই ভুল করে, কিন্তু যে নিজের ভুল স্বীকার করে সেই প্রকৃত মানুষ। এই কথা শুনে রিঙ্কির চোখ ছলছল করে উঠল। সে অনুভব করল যে এই মানুষটির হৃদয় তার নিজের মতোই বিশাল। ঠিক তখনই জমি বিবাদ মামলা সম্পর্কিত একটি নতুন নথি আদালতে পেশ করা হলো। নথিটি দেখে আরিয়ান শান্তভাবে বলল যে এতে কিছু গুরুতর অসঙ্গতি রয়েছে।
সে নথিটির তারিখ, স্বাক্ষর এবং রেকর্ড নম্বরের দিকে ইঙ্গিত করল। আদালত যখন প্রাসঙ্গিক নথি তলব করল, তখন প্রকাশ পেল যে দলিলটিতে সত্যি অসঙ্গতি ছিল। পুরো আদালতক্ষ আবারও উত্তাল হয়ে উঠল। উদ্ধত আইনজীবীর মুখ থেকে সে বুঝতে পারল যে তার সামনে থাকা লোকটির আইনের বিষয়ে গভীর জ্ঞান রয়েছে। বিচারক সম্পূর্ণ গাম্ভীর্যের সাথে আরিয়ানের প্রতিটি কথা শুনছিলেন। প্রথমবারের মতো তিনি শ্রদ্ধার সাথে বললেন, জনাব আরিয়ান, আদালত আপনার ধৈর্য এবং জ্ঞানের প্রশংসা করছে। এই কথা শুনে আদালত কক্ষের অনেকেই একে অপরের দিকে তাকাল। যে যুবককে নিয়ে কিছুক্ষণ আগেও হাসাহাসি করা হচ্ছিল, সে এখন মনোযোগ দিয়ে তার কথা শুনছিল। এটা দেখে আরিয়ানের প্রতি রিঙ্কির শ্রদ্ধা আরও বেড়ে গেল। সে বুঝতে পারল যে প্রকৃত মহত্ব কখনো শোরগোল করে না, তা তার কাজের দ্বারাই স্বীকৃত হয়। এদিকে আদালত ভবনের বাইরে গণমাধ্যম কর্মীদের ভিড় বাড়তে শুরু করল। অনেক সাংবাদিক দম্ভ করে বলছিল যে বহু বছরের এক বিরাট গোপন রহস্য উন্মোচিত হতে চলেছে। কিন্তু আরিয়ান শান্ত রইল, যেন তার খ্যাতি বা সম্মানের কোনো আকাঙ্ক্ষাই নেই। সে তার পুরো খাকি শার্টের পকেট থেকে একটা ছোট পরিচয়পত্র বের করল। এক মুহূর্ত সেটার দিকে তাকিয়ে আবার পকেটে রেখে দিল। পরিচয়পত্রটা কেউ পরিষ্কারভাবে দেখতে না পেলেও তারা ঠিকই বুঝতে পারছিল যে এর মধ্যে এমন এক গোপন কথা লুকিয়ে আছে যা পুরো আদালতের চিন্তা ভাবনা পাল্টে দেবে। এদিকে সেই দাম্ভিক উকিল উদ্বিগ্নভাবে সে ভয়ে কাঁপছিল যে যাকে সে সবচেয়ে বেশি অপমান করেছে সে হয়তো তার চেয়ে অনেক উঁচু পদমর্যাদা ও সম্মানের অধিকারী কেউ। অন্যদিকে বিচারক ছিলেন গম্ভীর। রিঙ্কির হৃৎস্পন্দন বেড়ে গেল, আর আদালতের সবাই সেই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল যখন আরিয়ান চৌহান তার আসল পরিচয় প্রকাশ করবে। কেউ কল্পনাও করতে পারেনি যে কয়েক মিনিটের মধ্যেই পুরো আদালত উঠে দাঁড়িয়ে সেই একই ট্রাক ড্রাইভারকে করতালি দেবে। পুরো আদালত নীরব হয়ে গেল। বিচারক গম্ভীর স্বরে বললেন, জনাব আরিয়ান চৌহান, আপনার পরিচয় প্রকাশ করার সময় হয়েছে। আরিয়ান ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে পকেট থেকে তার পরিচয়পত্র বের করে আদালতের কর্মচারীর হাতে তুলে দিল। পরিচয়পত্রটি দেখে বিচারকের চোখ বড় বড় হয়ে গেল। পর মুহূর্তে তিনি চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। বিচারক শ্রদ্ধার সাথে বললেন, ইনি কোন সাধারণ ট্রাক ড্রাইভার নন। ইনি আরিয়ান চৌহান, একজন প্রখ্যাত সাংবিধানিক আইন বিশেষজ্ঞ, সিনিয়র আইনজীবী এবং বিচার ব্যবস্থার গবেষক। তিনি নিজের পরিচয় গোপন করে এটা জানার সিদ্ধান্ত নিয়েছিলেন যে মানুষ একজন ব্যক্তিকে তার চরিত্র দিয়ে সম্মান করে নাকি তার পুরো আদালত কক্ষ হতবাক হয়ে গেল। গর্বিত আইনজীবীর হাত কাঁপতে শুরু করল। তিনি যা যা বলেছিলেন তার সবকিছু মনে পড়তে লাগল। তিনি সঙ্গে সঙ্গে আরিয়ানের সামনে হাজির হয়ে বললেন, আমি একটি গুরুতর ভুল করেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আরিয়ান হেসে তার হাত ধরে বললেন, যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে সে আসলে তা বোঝে। রিঙ্কির চোখে জল ভরে উঠল। সেও হাত জোড় করে ক্ষমা চাইল। আরিয়ান বললেন, একজন মানুষের পরিচয় তার পোশাক